কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েও প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো সুফল এখনও পর্যন্ত পাইনি। যেদিন যেদিন ইন্টারভিউ থাকতো সেদিন সকালে মায়ের হাতে সযত্নে বানানো গরম গরম টিফিন খেয়ে দুপুরের লাঞ্চের বক্সটা গুছিয়ে বেরিয়ে পড়তাম। মা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে থেকে দুগ্গা দুগ্গা বলতেন। সন্ধ্যের পর বাড়ি ফিরলে বাবা পাশে বসে সান্ত্বনা দিয়ে বলতেন, চেষ্টা করে যা, ঠিক হবে। মা বলতেন, তুই হাত পা ধুয়ে এসে বস, আমি চা নিয়ে আসছি। আজ মাস 3 হলো বাড়ির পরিবেশটা কেমন যেন পাল্টে গেছে। সোম থেকে শনি সকাল 6:30টার মধ্যে বেরিয়ে 4টে টিউশনি পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যায়। লক্ষ্য করে দেখছি বাবা কেমন যেন আমাকে এড়িয়ে চলা শুরু করেছেন। পাশে এসে বসেন না, কোনো কথাও বলেন না। আমি বসতে গেলে কোনো না কোনো আছিলায় উঠে চলে যান। মাও সে আগের মতো চায়ের কাপ নিয়ে এগিয়ে আসে না। উল্টে বলেন, শুধু টিউশনি পড়ালে হবে? এতে কোনো ভবিষ্যৎ আছে? যে ছেলের একটা চাকরি জোগাড় করার ক্ষমতা নেই, সেই ছেলেকে লেখাপড়া শিখিয়ে কী লাভ হলো আমাদের? আজ তোর বাবার চাকরি নেই, পেনশনের ওই কটা টাকায় ওষুধপত্র কিনে সংসার চালানো দায়। সেখানে কি তোর কোনো কর্তব্য নেই? এই যে তুই এতদিন ধরে এতগুলো ইন্টারভিউ দিলি, ঠিক করে বলতো কেমন ইন্টারভিউ না জানি তুই দিয়েছিলিস যে একটাতেও ডাক পাসনি? আমরা তো আর তোর পেছনে ফাও পয়সা ব্যয় করতে পারবো না। আমি মায়ের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কোনো কথা না বলে 1 গ্লাস জল খেয়ে লাইব্রেরিতে কাগজ পড়বার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাস 10-এ যখন পড়তাম তখন আমাদের পাড়া থেকে একটু দূরে থাকতো 7-এ পড়া মৌসুমি। তাকে আমার ভালো লাগতো, তবে তখন ঠিক প্রেম ছিল না। যেতে আসতে দেখা হলে একটু চোরা হাসি অথবা চঞ্চল চাউনিতে চোখাচোখি হতো। আমার কেমন যেন বেশ ভালো লাগতো। যেদিন চোখাচোখি হতো না সেদিন কোনো কিছু ভালো লাগতো না। তাই সাইকেলটা নিয়ে তার বাড়ির সামনে 2-1 পাক দিতাম, শুধু তাকে একটু দেখার আশায়। কলেজে যাওয়ার পর মৌসুমীর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। সে নিজেই একদিন রাস্তায় আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? এই তো আমি আপনার সামনে দাঁড়িয়েছি, নিন ভালো করে দেখুন। সেদিন মৌসুমীর কথাবার্তার ধরনে ভ্যাবাচাকা খেয়ে যখন আমতা আমতা করতে লাগলাম, সে হেসে বলেছিল, ঠিক আছে, সামনের ওই রেস্টুরেন্টটায় চলুন, ওখানে বসে কথা বলা যাবে। এরপর থেকে প্রায়ই দেখা সাক্ষাৎ হতে লাগলো। মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে নিয়ে যেত, দিত রেস্টুরেন্টের বিলও। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা প্রেমের দিকে গড়াতে লাগলো, যার ঠিকানা ছিল ভালোবাসা নামক ছাতার তলা। আমি শান্তনু। যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলেজ থেকে বেরিয়ে এলাম তখন মৌসুমি ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের বাড়িতেও তার যাতায়াত শুরু হয়ে গিয়েছিল, তার পাঠ্য বইয়ের পড়া দেখিয়ে নেওয়ার আছিলায়। আমার মনে হয়েছিল মৌসুমি আমাকে সত্যিই ভালোবেসেছিল। ইন্টারভিউ দিয়ে যখন ব্যর্থ হয়ে ঘাড় কাত করে বাড়ি ফিরতাম তখন সে কিন্তু আমাকে সান্ত্বনা দিত, বলতো, তুমি চেষ্টা করে যাও, শেষ পর্যন্ত তোমার চাকরি না হলেও আমি তো আছি। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে আমিও চাকরির চেষ্টা করব, দেখো ঠিক একটা না একটা চাকরি পেয়ে যাব। সবসময় ছেলেরা চাকরি করবে এমনটা তো নাও হতে পারে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। মৌসুমি যখন কথাগুলো বলতো তখন আমি তার মুখের দিকে তাকিয়ে থেকে লক্ষ্য করতাম কথাগুলো সে আবেগের তাড়নায় বলছে, মনে হতো না মন থেকে বলছে। মৌসুমি এখন 2nd ইয়ারে পড়ে। মাস 6 আগে থেকে সে কেমন যেন বদলে যেতে থাকে। ঠিকমতো দেখা করে না, ফোন করলেও পাওয়া যায় না। বেশিরভাগ সময় তার ফোন ব্যস্ত থাকে। যদিও বা দেখা হয়, জিজ্ঞাসা করলে তখন বলে মামার সাথে কিংবা পিসির সাথে কথা বলছিলাম। তাছাড়া সামনে আমার পরীক্ষা, এখন একদম ডিস্টার্ব করবে না। মৌসুমি যে কেন এমন করছে সেটা আমি ঠিক বুঝতেও পারি না, তবে এটা বুঝতে অসুবিধা হয় না। মা বাবার মতো মৌসুমিও চাকরিটাকে একমাত্র মানদণ্ড বলে মনে করে। চাকরি ছাড়াও সমাজে এত মানুষ বিভিন্ন পেশায় কাজকর্ম করে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে আছে, এটা বোধহয় তারা জানে না। আর ঠিক সেই কারণেই তারা দিন দিন হতাশ হয়ে পড়েছে। মাস 3 আগে থাকতে ঘরে বাইরে আমার পরিচিত মানুষগুলো আমার সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো। সকালে উঠে টিউশনিতে বেরোবার আগে মা আগের মতো আর টিফিন করে দেয় না।
বাসি রুটি চায়ে চুবিয়ে খেয়ে বেরিয়ে যাই। মা কিন্তু দরজার সামনে এসে দাঁড়ায় না। আজকাল সন্ধ্যের পর বাড়ি ফিরলে মা বাবা আগ্রহ নিয়ে কিছু জিজ্ঞেস করে না, তাই নিজের ঘরে ঢুকে জামা জুতো ছেড়ে বিছানায় শরীরটা ছেড়ে দিয়ে শুয়ে থাকি। সেই দিনও বাড়ি ফিরে শরীরটাকে সবেমাত্র বিছানায় এলিয়ে দিয়েছি। মৌসুমি ফোন করে বলল, আজ তো তোমার ইন্টারভিউ ছিল, কি হলো? আজও কি কোনো ভালো খবর নেই? একটু চুপ করে থেকে বললাম, না। ও প্রান্ত থেকে ঝাঁঝালো গলায় সে বলল, আর বেশি দিন এভাবে চলতে পারে না। আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। চাকরিওয়ালা ছেলে ছাড়া আমার বাবা বিয়ে দেবে না, তাই তুমি আমাকে ভুলে যাও, দেখা করার কোনো চেষ্টা করো না। আমি তাকে শুধু বললাম, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। সে বলল, হ্যাঁ। তখন আমি বলেছিলাম ঠিকই, কিন্তু ভাবিনি তোমার দ্বারা একটা চাকরি জোগাড় করা হবে না। বললাম, তুমি কিন্তু ভুল করছো। আমার যোগ্যতা সম্বন্ধে তুমি কিন্তু জানো, চাকরি আমি আজ না হয় কাল পাবই। কথাটা শুনে সে একটু তাচ্ছিল্য সুরে হেসে বলল, তোমার যোগ্যতা ধুয়ে তুমি জল খাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কথাটা শুনে কষ্ট হচ্ছিল, তবুও সেই কষ্টের মধ্যেও বললাম, বেশ। সে বলল, মানে? বললাম, যদি কথা দিয়ে থাকো কথা না রাখার জন্য, তাহলে বেশ। আর যদি প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা ভাঙার জন্য, তাহলেও বেশ। সে বোধহয় কথার মানেটা না বুঝেই বলল, তুমি যা ইচ্ছা মনে করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, ব্যাস। বলে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। সম্পর্কগুলো এমনভাবে সূক্ষ্ম সুতোর ওপর দাঁড়িয়ে থাকে, যেখানে সামান্য টান পড়লে সেটা ছিঁড়ে যায়, বেরিয়ে পড়ে উলঙ্গ চেহারা। কেন জানি অনেকটা ব্যথার মধ্যেও আমার খুব হাসি পেল। ঠিক তখনই মা দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, টেবিলে খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে আমাকে উদ্ধার করো। এরপর থেকে আমি আর মৌসুমীকে ফোন করিনি। কষ্ট হতো এই ভেবে, এতদিনের সম্পর্ক শুধু একটা চাকরির ওপর দাঁড়িয়েছিল, যার মধ্যে সত্যিকারের কোনো প্রেম ভালোবাসার ভিত ছিল না। মনে মনে ভেবে নিলাম, মৌসুমীকে আমি আর ফোন করব না, অপেক্ষা করব তার শেষ সিদ্ধান্তের। 15 দিন পর আজ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরির ভাইভাতে বসবো বলে ব্যাগ কাঁধে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ফোনটা বেজে উঠল। দেখলাম মৌসুমী ফোন করেছে। একটু ইতস্তত করে ফোনটা ধরে বললাম, বলো। সে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি চাই না তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করো। তবে হ্যাঁ, তোমার শুনলে হয়তো ভালো লাগবে না, বিগত কয়েক বছর ধরে আমি জাস্ট তোমার সঙ্গে টাইম পাস করেছি, সেই সঙ্গে তোমাকে সুযোগেও গিয়েছিলাম। যদি চাকরি জোগাড় করতে পারতে তাহলে আমি বিয়ে করতাম। সেটা যখন তুমি আজ পর্যন্ত করতে পারোনি, আমাকে পাওয়ার আশাটা তোমার মাথা থেকে সরিয়ে ফেলাই ভালো। তোমার শুনলে হয়তো হিংসে হবে, যার সাথে আমার বিয়ে হচ্ছে সে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে বুঝতেই পারছো তুমি আমার কোনো দিক দিয়েই যোগ্য নও। এই পর্যন্ত বলে সে চুপ করে গেল। একটু হেসে বললাম, বাহ, খুব ভালো, তুমি ভালো থেকো, এখন ছাড়ছি, আমার ট্রেন ঢুকছে। বলে ফোনটা কেটে দিলাম। চোখটা কেমন খচখচ করছে। ফোনটা পকেটে রেখে রুমালটা বার করে চোখটা মুছে ট্রেনে উঠে ভাবতে লাগলাম, প্রত্যাশা নির্ভর সম্পর্ক না থাকাই ভালো। অতিরিক্ত প্রত্যাশা কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না। তাই এই বোধহয় ভালো হলো চেহারাটা সামনে এলো। অতিরিক্ত মানসিক চাপের মধ্যেও আজকে ইন্টারভিউ খুব ভালো হয়েছিল। শেষে যখন উঠতে যাব তখন এই প্রথম আমাকে জিজ্ঞাসা করা হলো, আমাদের শিলিগুড়ির অফিসে আপনাকে পাঠালে আপনি যাবেন? মাথা নেড়ে বলেছিলাম, অবশ্যই স্যার, চাকরির সাথে যেখানে বলবেন সেখানেই যাব। 4 দিন পর মোবাইলে একটা মেসেজ এলো, 24 ঘন্টার মধ্যে কলকাতার অফিসে অরিজিনাল কাগজপত্র নিয়ে দেখা করুন। অনেকদিন পর একটা ভালো সংবাদ পাওয়া সত্ত্বেও কেন জানি মনটা আমার ভালো ছিল না। ছাত্রদের বাড়ি গিয়ে চাকরির সংবাদটা দিতেই তারা মিষ্টি মুখ করিয়ে মাসের টিউশনির টাকাটা দিতে চেয়েছিল। টাকাটা না নিয়ে বলেছি, মাসে 7 দিন তো মাত্র পড়িয়েছি, টাকাগুলো নিতে পারবো না বলে সেখান থেকে হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে দাঁড়ালাম। কিছু সময় আগে সূর্য অস্ত গেছে। পশ্চিম আকাশটা তখন হালকা গোলাপি আভাতে ছেয়ে রয়েছে। সেদিকে তাকিয়ে থেকে মনে হলো আমি বড় একা। পরদিন কলকাতার অফিসে অরিজিনাল সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে দেখিয়ে 2 ঘন্টার মতো অপেক্ষা করে শিলিগুড়ি অফিসের জয়েনিং লেটার নিয়ে বাড়ি ফিরে এলাম। জয়েনিং লেটারে বলা ছিল 4 দিনের মধ্যে শিলিগুড়ি অফিসে গিয়ে জয়েন করতে হবে। বাড়িতে ফিরে আজ মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে মাকে যখন ডাকলাম, মা ঘরের মধ্যে থেকে একটু জোরেই বললেন, অত ডাকাডাকির কি আছে, আমি এখন চা করতে পারবো না।
কয়েক সেকেন্ড চুপ করে থেকে দরজার বাইরে থেকে বললাম, আমি চায়ের কথা বলতে আসিনি। আমি বলতে এসেছি আমার একটা চাকরি হয়েছে, কালই আমাকে সেখানে চলে যেতে হবে। আমার চাকরির কথা শুনে মা তাড়াতাড়ি দরজার সামনে এসে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এত বড় খবরটা তুই শুকনো মুখে কেন বলছিস? এ তো খুব আনন্দের খবর। বললাম, আজ আমার কোনো আনন্দ নেই মা। মা বললেন, কেন, কি হয়েছে? বললাম, কিছুই হয়নি। তবে যখন চাকরি ছিল না, তখন মুখোশ পরা চেহারাগুলো যে আমি দেখে ফেলেছি। সবাই ঘোড়ার মতো আমার ওপরে বাজি ধরেছিল। যখন তারা বুঝতে পেরেছে চাকরির বাজারে ঘোড়া পিছিয়ে পড়বে, তখন তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছিল, দূরত্ব তৈরি করার জন্য। শুধু চুপচাপ থেকে দেখতাম বেকার ছেলেদের প্রতি তাদের প্রিয়জনদের ভালোবাসাটা কতটা মূল্য সম্পর্কিত, কতটা মুখোশে ঢাকা। মা কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমি হেসে বললাম, কাল খুব সকালে আমি বেরিয়ে যাব। মা অবাক হয়ে বললেন, কোথায় যাবি? শিলিগুড়ি। বলে বললাম, তুমি নিশ্চিন্তে থাকো, প্রতি মাসে বাবার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো। বলে আর কথা না বাড়িয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে ব্যাগ গোছাতে লাগলাম।